আজ শুনুন বুদ্ধদেব গুহর লেখা প্রাপ্তি। যাত্রার বাসটা একটু আগে ধুলো উড়িয়ে চলে গেল। এখন অনেকক্ষণের জন্য চাঁদোয়া গ্রামে আর কোনো শোরগোল নেই। এখন সকাল ৯টা, বর্ষার বেলা, আকাশে রাশ রাশ মেঘ জমেছে। পাশের বাড়ির রামনাথ সিং এর বাড়ির কুয়োর লাটা খাম্বা উঠছে নামছে, তার ক্যাঁচুর কোঁচুর শব্দও শোনা যাচ্ছে। সোমা ঘর থেকে বারান্দায় এলো। উঠোনে শাড়ি সায়া সব ঝুলছিল, কাল বৃষ্টি হওয়ায় শুকোয়নি। সেগুলোতে হাত দিয়ে দেখলো শুকিয়েছে কিনা। তারপর বারান্দায় বসে রান্নাঘরের দিকে চেয়ে বলল, রুক্মিণী, চায় লাও। রুক্মিণী চা বানিয়ে নিয়ে এলো। সমস্ত দিনে এই সময়টুকু, শুধু এই সময়টুকুই সোমার নিজের সময়, একান্ত নিজস্ব সময়। এ সময়ের ওপর আর কারোরই দাবি নেই। এই সময়টায় বারান্দায় বসে চা খেতে খেতে ও অনেক কিছু ভাবে। ভাবতে ভাবতে পেঁপে গাছে বসা অবাধ্য কাককে মাঝে মাঝে হুস হুস করে হাত দিয়ে তাড়িয়ে দেয়। সেই সময় ওর ইচ্ছে করে ওর অলস মনের আলসেতে যে দুঃখের ভাবনার করুণ কাকটা বারে বারে মানা না শুনে উড়ে এসে বসে, তাকেও যদি সে এমন ভাবে হুস হুস করে তাড়াতে পারত, তাহলে বোধহয় খুবই ভালো হতো। প্রত্যেক মানুষের, বিশেষ করে প্রত্যেক মেয়ের জীবনে কিছু কিছু পুরনো কথা থাকে যা ভুলে যেতে ইচ্ছা করে। আবার কিছু কিছু বিস্মৃত প্রায় উষ্ণ কথাকে দু হাতে বুকের মধ্যে আশ্লেষে জড়িয়ে ধরে উজ্জ্বল উদ্ভাসিত করে রাখতে ইচ্ছা করে। দিনের এই সময়টাতে সোমা সেই সব বহুবর্ণ উলের লাছির মতো নরম কথাগুলি নিয়ে মনের আঙুলে নাড়াচাড়া করে। ছোটুয়াকে মুদির দোকানে পাঠিয়েছিল। দরজার শিকলে আওয়াজ তুলে ছোটুয়া দৌড়ে ঢুকলো উঠোনে। ও হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে বলল, भाईजी, कलकत्ता से एक बाबू आया यही बस में। साहब का बारे में पूछते थे दुकान में, हम साथ में लेते आया। সোমা অবাক হলো, বিরক্ত হলো। ভাবলো নিশ্চয়ই শ্যামল এসেছে, ওর মেজ ভাসুরের বড় ছেলে। চাকরির জন্য লিখেছিল। কলকাতার লোকেরা ভাবে বাইরে যেন চাকরি গড়াগড়ি যাচ্ছে। তার উপর চাকরি দু একটা থাকলেও এদিকে বাঙালির ছেলেকে ভয়ে কেউ নিতে চায় না, এমনই সুনাম হয়েছে এখন কলকাতার। না করা সত্ত্বেও বলা নেই কওয়া নেই, এখানে একেবারে সশরীরে হাজির। মনে মনে বিরক্ত হলো সোমা। ছোটুয়ার সঙ্গে উঠোনের প্রান্ত অবধি এগিয়ে গিয়ে দরজাটা পুরো খুলল। দরজা খুলতেই অবাক হয়ে গেল, বেদে। ডান হাতে ছোট সুটকেসটা আর বাঁ হাতে এক বাক্স মিষ্টি নিয়ে একটা সবুজ খদ্দরের পাঞ্জাবি আর পায়জামা পরে গাছতলা দিয়ে হেঁটে আসছিল। সোমা অনেকক্ষণ কোনো কথা বলল না, চুপ করে ওই দিকে চেয়ে রইল। ও সমস্ত মেঘলা মন খারাপ সকালটা দারুণ এক অপ্রত্যাশিত ভালো লাগায় ভরে গেল। ওকে চুপ থাকতে দেখে ছোটুয়া বলল, कहा माई जी, आप ही बाबू को पहचानते नहीं? সোমা হাসলো, বলল, कोशिश तो कर रहा है, आने दो नजदीक में, अभी तक पहचाना नहीं। বলে
নিঃশব্দে হাসলো। বেদে দরজার কাছে আসতেই সোমা হাত বাড়িয়ে সুটকেসটা নিল। বলল, বাবা কি ভারী, যেন পাথর। কি আছে এতে? বেদে আস্তে আস্তে বলল, বড় ছটফট করছো, স্থির হয়ে বসো তো। বেদে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে হাসল। বলল, তোমার মন। সোমাকে ভীষণ খুশি খুশি দেখালো। বলল, আসুন আসুন, ভেতরে আসুন। বেদে শুধল, সুনন্দ কোথায়? ও তো ট্যুরে গেছে, পরশু ফিরবে। যা, এত কষ্ট করে এত মাইল বাসে করে এলাম, বাড়িতে গৃহস্বামী না থাকলে অযাচিত অতিথি কি করে রাত্রিবাস করে? অতএব কষ্টই সার, থাকা হবে না। খুব হতাশ দেখালো বেদেকে। সোমা বলল, চলুন ভেতরে চলুন, বসুন। পরক্ষণেই গলা চড়িয়ে বলল, রুক্মিণী, জলদি চায় কা পানি বেঠাও। বসার ঘরে সব কটা জানলা দরজা খুলে দিল সোমা। গোল টেবিলে একটা পুরুষের কাজ করা টেবিল ক্লথ, দেওয়ালে দুটি জল রঙা ছবি, একটা ছোট বুককেস, তার উপরে সুনন্দ আর সোমার বিয়ের সময়কার তোলা ছবি এনলার্জ করা। বেদে চেয়ারে বসে পড়ল। তারপর সোমার দিকে চেয়ে বলল, তুমি কিন্তু বেশ মোটা হয়ে গেছো। হয়েছে বুঝি? হাসলো সোমা। বলল, বিয়ের পর বেকার হয়ে গেছি তো, দুপুর বেলাটা কিছুই করার নেই। এখানে একটা বাচ্চাদের স্কুল আছে, একেবারে বাচ্চাদের। ভাবছি এমনি পড়াবো ওদের। এখনো হিন্দিটা ভালো রপ্ত হয়নি, তাই শুরু করিনি। বেদে কথা বলল না, এক দৃষ্টে সোমার দিকে চেয়ে রইল। আস্তে আস্তে বলল, তুমিও একেবারে বাচ্চা, বড় ছটফট করছো, স্থির হয়ে বসো তো। কতদিন তোমাকে দেখি না, একটু ভালো করে কাছ থেকে দেখি তোমাকে। সোমা বসলো উল্টো দিকের চেয়ারে, স্থির হয়ে বসলো, কিন্তু মুখে বলল, থাক, আর বেশি দেখতে হবে না। তারপরই বলল, অসভ্য, আমার চিঠির উত্তর দেননি কেন? বেদে চুপ করে রইল। সোমা আবার বলল, কি কথা বলছেন না যে? বেদে বলল, উত্তরে এত কিছু লেখার ছিল যে অনেক রাতে ঘুম নষ্ট করেও উত্তরের খসড়াটা ঠিক হলো না, তাই ভাবলাম তোমার কাছে চলে আসি, নিজে গিয়েই উত্তরটা দিই। সোমা বলল, একা এলেন যে, মিলুদিকে নিয়ে এলেন না কেন? বেদে হঠাৎ শুকনো মুখ তুলে তাকালো। বলল, একা এসেছি বলে তুমি খুশি হওনি? ভয় নেই তোমার, তোমার মিলুদিও নেই, সুনন্দও নেই, তখন তোমার কাছে, শুধু তোমার একার কাছে কি আমি থাকতে পারি? লোকে কি বলবে? একটুক্ষণ চুপ করে থেকে বলল, ভয় নেই, আমি বিকেলের বাসেই চলে যাব। সোমা মুখ নিচু করে রইল, অস্ফুটে বলল, আহা, আমি যেন তাই বলেছি। গলার স্বরে কেমন একটা বিষাদ ফুটল, কিন্তু গলার স্বর শুনে এ কথা মনে হলো না যে বেদে থাকলে ও খুশি হয়, অথচ বেদে আশাতে যে ও খুশি হয়েছে সেই খুশিতে কোনো ফাঁকি ছিল না। বেদে মুখ নিচু করে সুটকেসটা খুলল। বলল, তোমার জন্য একটা শাড়ি এনেছি, আজ চান করে এটা পরো, বুঝেছো? গতকাল তোমার জন্মদিন ছিল, তাই না? গতকাল আমি আসতে চেয়েছিলাম, কিন্তু রাঁচির কাজ শেষ হলো না কিছুতেই। সোমা মুখ নিচু করে শাড়িটা নিল, চাপা গলায় বলল, কেন আনলেন? বেদে অনেকক্ষণ ওর চোখের দিকে চেয়ে থাকলো। বলল, কেন? তুমি জানো না? না। হ্যাঁ, তুমি জানো, তুমি সবই জানো, তবু বারে বারে নতুন করে পুরনো কথাটা শুনতে ভালো লাগে বুঝি। সোমা লজ্জা পেল, বলল, মোটেই না। তারপর একটু চুপ করে থেকে বেদে বলল, জানো সোমা,
মাঝে মাঝে আমার ভারী অবাক লাগে, যা সত্যি কেন তা স্বীকার করোনি তুমি কোনোদিন? স্বীকার করলে কি তুমি আমার কাছে ছোট হয়ে যেতে? সোমা মুখ নিচু করে বসে রইল। বেদে খোলা জানলা দিয়ে বাইরের মেঘলা আকাশ ও পাশের সবুজ শাল বনে চেয়ে রইল। একটা শালিক পাখি জানলার কাছের সবুজ আগাছায় ভরা লাল মাটির ফালিটুকুতে সরে সরে বসতে লাগলো। ওই দিকে চেয়ে বেদে নিস্তব্ধ হয়ে বসে রইল। এক সময় সোমা বলল, আমি আপনার চাটা নিয়ে আসি, আপনি বসুন। বাইরের পাতায় পাতায় অলস হাওয়ার পায়ের শব্দ শোনা যেতে লাগলো। বেদে বলল, না, আমি তো একটু পরেই চলে যাব। আমি যতক্ষণ থাকবো তুমি আমার সামনে বসে থাকবে, এক মুহূর্তের জন্যেও আমার চোখের সামনে থেকে সরবে না। আমি কি এত দূরে তোমার বাড়িতে চা খাবার জন্য এসেছি? না। অনুরোধের গলায় সোমা বলল, আপনি এরকম করবেন না বেদেদা, আমি এক্ষুনি আসছি। আমারও তো ইচ্ছে করে আমি আপনার জন্য একটু কিছু করি। বেদে জবাবে কিছু বলল না। সোমা উঠে রান্নাঘরে চলে গেল। যেতে যেতে একবার পেছন ফিরে বেদের দিকে তাকালো। দুপুর বেলা অনেক পথ দিয়ে অনেক যত্ন করে সামনে বসে পাখার হাওয়া করে সোমা বেদেকে খাইয়েছিল। খাওয়া দাওয়ার পর ওরা বসবার ঘরে বসে গল্প করছিল। সোমা চান করে উঠেই বেদে যে শাড়িটা এনেছিল সেটা পরেছিল, একটা জরি পাড়ের বাসন্তী রঙা টাঙ্গাই। বেদে বলল, এরকম গিন্নিদের মতো শাড়ি পরে তোমাকে দারুণ দেখাচ্ছে, কিন্তু মাথায় জলজলে সিঁথি, সিঁদুরের টিপ, ভাবা যায় না। ইচ্ছে করে সারা জীবন সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমার দিকে শুধু চেয়েই বসে থাকি। সোমা হেসে ফেলল, বলল, থাক, আর বেশি বেশি বলতে হবে না। মাঝে মাঝে বাড়িতে এরকম করে মা পিসিদের মতো পড়ি। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমি নই, অন্য কেউ। তারপর অনেকক্ষণ চুপচাপ দুজনে দুজনের ভাবনা নিয়ে চুপচাপ বসে রইল। সোমা বলল, আপনি এই ঘরেই শোবেন কেমন? বেদে হাসল, বলল, তা জানি। তোমার ঘরে যে এ জন্মে কোনো দিনও শুতে পারবো না, এ কথাটা বারবার মনে করিয়ে দাও কেন? অসভ্য, আপনি ভীষণ অসভ্য। সোমা বলল। তারপর বলল, রাতে কি খাবেন বলুন? আমি সত্যিই চলে যাব সোমা। সত্যি? থাকবেন না? তারপর সোমা খুব জোর দিয়ে বলল। কেন? সোমার গলা এবার বিষণ্ণ শোনালো। তাছাড়া সুনন্দ যে নেই। বেদে বলল, এমনি, কারণ নেই, কোনো কারণ নেই। রাঁচির বাসের খোঁজ করতে পাঠিয়েছিল সোমা ছটুয়াকে। ছটুয়া এসে বলল, ডালটনগঞ্জ থেকে লাতেহার হয়ে 6:30 আসবে বাস এখানে। 10 মিনিট পর এখান থেকে রাঁচি রওনা হয়ে যাবে। এ কথা সে কথার পর বেদে হঠাৎ বলল, আজকের আবহাওয়াটা দারুণ না? সোমা উৎসাহের গলায় বলল, চলুন না, বেড়াতে যাবেন? কতদিন আমরা একসঙ্গে বেড়াই না। না? কোথায়? এই তো সামনের মহুয়া সিঁড়ির টাড়ে। বেদে বলল, চলো। সোমা রুক্মিণী আর ছটুয়াকে বাড়িতে থাকতে বলল। বিকেলে চায়ের সঙ্গে কি কি খাওয়াবে বেদেকে তার আলোচনা হলো ওদের সঙ্গে ফিসফিস করে। তারপর একটা ছাতা নিয়ে সোমা বলল, চলুন। এ কি, তুমি খালি পায়ে যাবে? বেদে বলল,
হ্যাঁ, এই বৃষ্টি ভেজা শক্ত লাল মাটিতে খালি পায়ে হাঁটতে আমার দারুণ লাগে। এখন দারুণ একটা গন্ধ বেরোয় গাছপালা মাটি থেকে, না? বেদে জবাব না দিয়ে মাথা নাড়ল। চলো বলে বেদে দরজা দিয়ে বাইরে বেরোলো। পেছনে পেছনে সোমা। সোমা বলল, বেদেদা আসুন এই দিক দিয়ে। ওরা রাস্তা ছেড়ে ছোট ছোট শালের চারা গাছের কচি কলাপাতা সবুজ জঙ্গলে ঢুকে পড়ল। আকাশে মেঘ, একটা ভিজে হাওয়ায় মাটি থেকে গাছপাতা থেকে সোঁদা সোঁদা গন্ধ উঠছে। দূরের গভীর বন থেকে কি একটা ফুলের তীব্র গন্ধ ভেসে আসছে। কাছেই কোনো ঝোপ থেকে কালি তিতির ডাকছে, টিউটিয়া টিউটিয়া টিউটিয়া। দেখতে দেখতে হাওয়াটা হঠাৎ বৃষ্টিতে রূপান্তরিত হয়ে গেল। ফিস ফিস করে বৃষ্টি হতে লাগলো। পাতায় পাতায় জল পড়ার শব্দ হতে লাগলো, কিন্তু শব্দবিন্দুর কোনো পৃথক সত্তা রইল না। হাওয়ার শব্দ, জলের শব্দ, পাতার শব্দ, পাখির শব্দ, সব শব্দ একাকার হয়ে গেল। সেই ভেজা নরম উজ্জ্বল আকাশ থেকে এক ফিসফিসে শান্ত পরিপূর্ণতায় ওদের দুজনের মন ভরে তুলল, ভারী করে তুলল। সোমা বলল, এই ভিজে যাচ্ছি আমি, ছাতা খুলুন। ছাতাটা খুলে বেদে বাঁ হাত দিয়ে ধরল। সোমাকে বলল, আমার দিকে সরে এসো, ভিজে যাচ্ছ তবু আমার কাছে আসবে না, আমি কি বৃষ্টির চেয়েও খারাপ? সোমা হঠাৎ বেদের একেবারে গায়ের সঙ্গে লেপ্টে এলো। সোমার বাঁ হাতের পাতা ওর ডান হাতের পাতার মধ্যে মুঠি করে ধরল। সোমা মুখটা নুইয়ে একবার বেদের বুকের কাছে নিল, তারপরেই আবার মাথা উঁচু করে হাতে হাত রেখে গায়ে গায়ে মিশে ওরা হাঁটতে লাগলো। একটা মাছরাঙা পাখি নীল সাদা লাল ও বেগনেতে মেশা উড়ে এসে সামনের একটা চারা গাছে বসলো। পাখিটার ভারে ভেজা চারা গাছটা দুলতে লাগলো। পরক্ষণেই পাখিটা উড়ে গেল। অপসৃয়মান পাখিটার ডানা অনুসরণ করে আকাশে চাইতেই ওরা দেখল যে পাখিটা তার ডানার সব রং একটা দিগন্ত জোড়া রামধনুর গায়ে মুছে দিয়ে শালের জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে। হাঁটতে হাঁটতে বেদে বলল, আমি এসেছি বলে তুমি খুশি হয়েছ কিনা বললে না? কথা বলবে না? কথা বলতে ভালো লাগছে না। তারপর একটু চুপ করে থেকে সোমা বলল, বেদেদা, আপনি সব সময় খুব কষ্ট পান না? বেদে হাসবার চেষ্টা করলো, বলল, শুধুই কষ্ট পেয়েছি ও পাই এ কথা বললে মিথ্যা কথা বলা হবে। আনন্দও পেয়েছি অনেক। এই উজ্জ্বল বিকেলের মতো, তোমার হাতের নরম উষ্ণতার মতো এসব আনন্দ তো চেয়ে পাওয়া যায় না। কখনো কখনো কোনো সুগন্ধি সূক্ষণে এমন আনন্দ হঠাৎ হঠাৎ এসে আমাদের সস্তা কামনা, সস্তা চাওয়াকে এক দারুণ দুর্লভ দম্ভে ভরে দিয়ে যায়। জানো সোমা, আমার কেবলই মনে হয় যে ভালোবাসা দাম্ভিক নয়, যে ভালোবাসা সহজেই পাওয়া যায়, তা বোধহয় যে কেউই পেতে পারে, তাতে কোনো গর্ব নেই। সোমা অনেকক্ষণ কোনো কথা বলল না। অনেকক্ষণ পরে সোমা বলল, বেদেদা, আপনাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি কোনোদিন। তাছাড়া আমি গুছিয়ে কথা বলতে পারিও না। বেদে বলল, বলো, কি বলবে? অগোছালো করেই বলো, আমি গুছিয়ে নেব। সোমা অনেকক্ষণ চুপ করে থাকলো। বেদে বলল,
কি হলো সোমা, বললে না? সোমা বলল, বেদেদা, আমি সুনন্দকে যা দিই, যা দিয়েছি, প্রত্যেক স্ত্রী তাদের স্বামীকে যা দেয়, তার সঙ্গে আপনাকে আমি যা দিয়েছি তার কিন্তু কোনো তুলনা চলে না, কোনো তুলনা হয় না। আপনাকে আমি এ জীবনে যা দিয়েছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তা কেবল আপনাকে দিয়েই ফুরিয়ে গেছে। এ এমন কোনো দান যা বারবার বা বিভিন্ন লোককে দেওয়া যায় না, তা কেবল একজনকে একবারই দেওয়া যায়। এই কথাটা যদি আপনি কোনোদিনও বোঝেন, বুঝে থাকেন, তাহলে আমার নিজেকে খুব হালকা লাগতো। বেদে চুপ করে রইল। সোমা বলল, গভীর রাতে কখনো সখনো ঘুম ভেঙে যায়। বিছানায় শুয়ে অথবা জানলায় দাঁড়িয়ে বাইরের অসংখ্য তারা ভরা আকাশে চেয়ে ভাবার চেষ্টা করি আপনি তখন কলকাতায় কি করছেন। আমার তখন খুব কষ্ট হয় আপনার জন্যে। আমার মনে হয় আপনি বোধহয় অমনি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। আমার ভারী কষ্ট হয় এই ভেবে যে জীবনে আপনাকে আমি দেওয়ার মতো জাগতিক কিছুই দিতে পারলাম না। তাই বলছিলাম, যা দিতে পারতাম তা দিইনি বলে দিইনি কিছুই এমন নয়, শুধু ভয় হয় যা দিয়েছি তার দাম বুঝতে বুঝি বা ভুল করলেন। বেদে সোমার হাতে নরম করে একটু চাপ দিল, কোনো কথা বলল না। মাছরাঙা পাখিটা রামধনুর সমস্ত রং আবার নিজের ডানায় শুষে নিয়ে ওদের সামনে ভেজা হাওয়ায় গ্লাইডারের মতো ভেসে বেড়াতে লাগলো। সোমা বলল, চলুন, ফিরবেন না? চলো, বেদে বলল। ওরা দুজনে ছাতা মাথায় সুনন্দর কোয়ার্টারের দিকে ফিরে আসতে লাগলো। বড় রাস্তায় পড়ে সোমা বলল, বেদেদা, মনে আছে এমনই এক খোলা দুপুরে আপনার সঙ্গে কলকাতার কাছে গঙ্গার পাড়ে এক রাইস মিলে গেছিলাম? অনেক দিন হয়ে গেল না? সঙ্গে আরো কে কে যেন ছিল, তাই না? হ্যাঁ, অনেকে ছিল। রুনা, জয়িতা, রুদ্রর দাদা। খুব মজা হয়েছিল। যে দিনগুলো চলে গেছে, চলে যায়, সেই দিনগুলোর কথা ভাবলে ভারী কষ্ট হয়। আশ্চর্য, একটি দুটি দিন কেমন মনের মধ্যে গেঁথে যায়, গেঁথে থাকে না? বেদে বলল, সেদিন বাড়ি ফিরে ডায়েরিতে আমি কি লিখেছিলাম আমার আজও মনে আছে পরিষ্কার। সোমা মুখ ঘুরিয়ে বেদের দিকে চোখ তুলে বলল, কি লিখেছিলেন বলুন না? বেদের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। বলল, কেন, তোমাকে তো তারপরে একটা চিঠি লিখেছিলাম, মনে পড়ে না? কিছুই মনে পড়ে না আর? কত চিঠি তো লিখেছিলেন। সেরকম সুন্দর সুন্দর চিঠি আমাকে আর কেউ কখনো লিখবে না, আপনিও না। বেদে মুখ নিচু করে রইল। বলল, হয়তো চেষ্টা করলেও সেরকম চিঠি লিখতে পারবো না আর। কেন পারবেন না? কেন পারবো না? কেননা যাকে চিঠি লেখা সে আর আগের মতো নেই বলে। মোটেই না, আপনি তো সবই জানেন। জানি, বলল বেদে। তারপর বলল, যে চিঠি লেখে তার কৃতিত্বের চেয়ে অনেক বড় কৃতিত্ব যে চিঠি লিখিয়ে নেয় তার। আপনাকে যে পুরনো চিঠির প্যাকেটগুলো দিয়ে দিলাম, সেগুলো কি করলেন? উড়িয়ে ফেলেছি। অনেকবার বার রাত জেগে পড়ে তারপর পুড়িয়ে ফেলেছি। পুড়িয়ে ফেলেছেন? কেন? সোমাকে খুব আনন্দিত মনে হলো, কিন্তু ভাব করলো যেন খুব বিষণ্ণ হয়েছে। বেদে একবার মুখ ফিরিয়ে সোমার দিকে চাইল। বেদের মুখ খুব গম্ভীর দেখালো। বেদে চুপ করে রইল। সোমা আবার বলল, এবার আবদারের গলায় বলল, ও মা, কেন পুড়িয়ে ফেললেন কেন? বেদে বলল, এমনি, কারণ নেই কোনো। তারপর মুখ নিচু করে আস্তে আস্তে বলল, চিঠিতে মানুষ যেমন কাঙাল, যেমন অকৃত্রিম, যেমন শিশুর মতো অকপট,
তেমন আর কিছুতেই নয়। যাকে লেখা তার কাছেই যখন সেই অকপট চিঠিরা হঠাৎ একদিন মূল্যহীন হয়ে গেল, তখন যে লিখেছিল তার কাছে আর তাদের দাম কি থাকে বলো? থাকে কি কিছু? সোমা চুপ করে রইল। চায়ের সঙ্গে অনেক রকম খাবার করেছিল সোমা। সুন্দর ট্রেতে সাজিয়ে সুন্দর লেসের ম্যাটের উপর দামি কাচের বাসনে সেসব খাবার সাজিয়ে দিয়েছিল। বেদে বলেছিল, চা ঢালো, কতদিন তোমার হাতের বানানো চা খাই না। মাঝে মাঝে তোমাদের পার্ক সার্কাসের বাড়ির খাবার ঘরটার কথা মনে পড়ে। তুমি পেয়ালায় আমার জন্য চা ঢালতে, দুধ মেশাতে, চিনি মেশাতে, আর আমি উল্টো দিকে চেয়ারে বসে অপলকে চেয়ে থাকতাম। তোমার চোখে কি দেখেছিলাম কি জানি। একজনের দুটি চোখ আমার জীবনের সমস্ত চাওয়া, সমস্ত প্রাপ্তিকে কি মর্মান্তিক ভাবে মিথ্যা করে দিল। সোমা বলল, থাক না সব কথা, আর একটু খান, এই সিঙ্গারাটা খান প্লিজ, খুব ভালো করে এখানকার টপ্পনলালের দোকানে। এক সময় বাসের সময় হয়ে এলো। ছোটুয়ার হাতে সুটকেস দিয়ে সোমা বেদেকে বাসে তুলে দিতে এলো। বাসটা লাতেহার থেকে এসে দাঁড়িয়েছিল চাঁদোয়া টুরির মোড়ে। রাঁচি পৌঁছতে বেশ রাত হয়ে যাবে। কন্ডাক্টর হাঁক ছাড়লো। চায়ের দোকানে বসে থাকা খাকি হাফ শার্ট আর পাজামা পরা ড্রাইভার পানটা মুখে পুরে পানের বোঁটা থেকে চুনটাতে শেষ কামড় দিয়ে বোঁটাটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে উঠে পড়ল। বেদে বলল, চলি সোমা। সোমা মুখ নিচু করে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। বেদে বলল, কাল তোমার জন্মদিনে একটা চিঠি লিখেছিলাম রাঁচির হোটেলের ঘরে বসে, তোমাকে দিতে ভুলে গেছিলাম, নাও। সোমা অন্যদিকে মুখ ফিরিয়েই হাত বাড়িয়ে চিঠিটা নিল। বেদে গিয়ে বাসে উঠে জানলার পাশের সিটে বসলো। ইঞ্জিন স্টার্ট করার শব্দ হলো। ড্রাইভার কড়মড় শব্দ করে গিয়ার দিল গাড়িতে। কন্ডাক্টর পেছনের দরজায় দাঁড়িয়ে প্রায়ান্ধকার পথের দিকে অদৃশ্য যাত্রীদের উদ্দেশ্যে শেষ হাঁক ছাড়ল। সোমা হঠাৎ মুখ তুলল। বেদে সেই প্রায়ান্ধকারে সোমার চোখ দুটি ভালো করে দেখতে পেল না। বাসটা ছেড়ে দিল। তারপর বাসের লাল টেল লাইটটা একসময় কুরুর জঙ্গলময় পাহাড়ি পথে হারিয়ে গেল। সোমা বাড়ি ফিরে অনেকক্ষণ ধরে গা ধুলো। গা ধুয়ে ঘরে এসে শাড়ি পরলো। সিঁদুর টিঁদুর সেদিন আর পরতে ভালো লাগলো না। রুক্মিণী চা বানিয়ে নিয়ে এলো। সোমা বলল, রেখে যেতে। ছোটুয়াকে ডেকে বলল, ঘর থেকে লণ্ঠনটা নিয়ে যেতে। ও জানলার কাছে এসে দাঁড়ালো। বাইরে ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে ফিকে চাঁদ সরে যাচ্ছে। মোরব্বা ক্ষেত থেকে ঝিঁঝি ডাকছে। মহুয়া সিঁড়ির টাঁড়ের ওপরে একটা পেঁচা উড়ে উড়ে বড় অশ্বত্থ গাছটার চারধারে ঘুরে ঘুরে ডাকছে। বাইরের সেই ভেজা রাতে চেয়ে একটা জানলায় দাঁড়িয়ে সোমা ভাবছিল, কেউ যা চেয়েছিল, যাকে তা দেওয়া হয়নি, তার কাঙাল মুখের কথা মনে করে ওর সমস্ত বুকটা, ওর সুখী নির্লিপ্ত মনটা ঝড়ের নিম গাছের মতো হঠাৎ এমন উথাল পাথাল করছে কেন? রামনাথ সিং এর বাড়ির কুঁয়োর লাটা খাম্বার ওঠা নামার ক্যাচকোচ শব্দের সঙ্গে ওর মন অন্ধকার রাতের ঝিঝি টাকা জোনাকি জলা টাঁড়ের দিকে ভেসে যেতে লাগলো। সেখানে মাছরাঙা পাখি পৃথিবীর
সব রং নিয়ে গ্লাইডারের মতো ভেসে বেড়ায়, সারাদিন ভেসে বেড়ায়। বেদের চিঠিটা ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখেছিল। ছোটুয়াকে লণ্ঠনটা নিয়ে আসতে বলল সোমা। ছোটুয়া লণ্ঠনটা নিয়ে আসতেই সোমা বলল, না, ওটা নিয়েই যা। ছোটুয়া চলে গেলে অন্ধকার ঘরে ওর খাটের ওপর উপুর হয়ে বেদের চিঠিটা বুকে করে চুপ করে শুয়ে রইল সোমা। সোমা ঠিক করলো ওই চিঠিটা ও কোনো দিনও খুলবে না। ওর আতরদানির মধ্যে এই খামটা রেখে দেবে ততদিন, যতদিন বেদের সঙ্গে ওর আবার দেখা না হয়। অন্ধকারে শুয়ে শুয়ে সোমা ভাবল, তেমন তেমন চিঠি কখনোই খুলতে নেই। বন্ধ চিঠি যা বয়ে আনে, যা সঞ্চিত রাখে, খোলা চিঠি বুঝি তার কণা মাত্রকেও ধরে রাখতে পারে না। ও জানলায় তাকিয়ে অস্ফুটে বলল, তোমাকে তোমার এই চিঠির সঙ্গে আমার মনের আতরদানিতে চিরদিনের জন্য বন্দি করে রাখবো। তোমার মনের সুগন্ধ আমার সমস্ত জীবন, সমস্ত অস্তিত্ব এক দারুণ সুগন্ধে ভরে দেবে। আমি জানি আমাদের এই আশ্চর্য দুঃখ অথবা আনন্দ আমরা নিজেরা যা, তার চেয়ে আমাদের দুজনকেই অনেক বড় করে দিয়েছে, অনেক বড়, যা আমরা অন্য কোনোভাবেই হতে পারতাম না বেদেদা। ড্রেসিং টেবিলের সামনে লণ্ঠনটা বসিয়ে নিয়ে ভালো করে সাজতে বসলো সোমা। আয়নার সামনে বসে ওর মুখে ভীষণ মিষ্টি এক হাসি ফুটে উঠল। একা ঘরের আলোকিত আয়নায় প্রতিফলিত ওর হাসি ভরা মুখের দিকে চেয়ে ও বলল, বেদেদা, ওরা সকলেই কিন্তু হেরে গেল তোমার কাছে। সোমা চিরদিনের জন্যে, বরাবরের জন্যে তোমার, একমাত্র তোমার একারই থাকলো, থাকবে চিরদিন। তোমার এই পরম প্রাপ্তি কোনো দিনও দৈনন্দিনতার বা পৌনঃপুনিকতার গ্লানিতে ম্লান হবে না। বিশ্বাস করো, তোমাকে কিন্তু আমি একটুও ঠকাইনি। এতক্ষণ শুনলেন বুদ্ধদেব গুহর গল্প প্রাপ্তি।